হ্যালো কালিবিয়ান, আজ মঙ্গলবার আর মঙ্গলবার স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার দলে আছেন। আজকের ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন আরিশা ইসলাম আপু। তিনি তার গল্পটির নাম দিয়েছেন জিন বন্ধু। আমি তার পরিপ্রেক্ষিতেই গল্পটি বলার চেষ্টা করব। গল্পটি বলার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা। বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার কোনো এক গ্রামে। কিছু কারণবশত গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ থাকতো। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো মূল ঘটনা শুরু করা যায়। আমার দাদু বাড়িটা ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো বাসা ছিল না। যা দু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর তিনটা বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না। আর পরিবেশটাও সবসময় গা ছমছমে থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার দাদু, দাদি, আমার ছোট ফুফু আর আমার মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনই এক মধ্যরাতে আমার চাচির প্রসব বেদনা ওঠে। তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। আমার দাদি আর আমার ছোট ফুপু বাচ্চাটিকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের ওপর লেবু গাছের তলে থাকা একটা অবয়বের দিকে। অবয়বটি ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যায় না। যেহেতু সেদিন চাঁদনি রাত ছিল তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ছিল। আমি তখন ছোট ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কি ছিল, তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে অবয়বটি আমাকে হাত ইশারা করে কাছে ডাকতে শুরু করে। তখন আমি আমার ছোট ফুপুকে জড়িয়ে ধরে বলি, ফুপি, ওইটা ওখানে কি দাঁড়িয়ে আছে? আমার দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে কাছে ডাকছে। তখন ফুপি বললেন, কোথায়? আমি আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলাম, কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট বাচ্চাটা অনেক জোরে কান্না শুরু করলো। তখন আমার দাদি আর ফুপু আমাদের নিয়ে ঘরে গেলেন আর দোয়া দরুদ পরে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই একটু একটু ঝাড়ফুঁকও জানতেন। সেদিন রাতে আমার গা কেঁপে জ্বর আসে এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। পরে এক হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করেন। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এখানেই শেষ হয়নি। ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন। বলে রাখা ভালো, আমার বাবা মা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি দাদু বাড়ি এবং নানু বাড়ি এই দুটি জায়গায় থাকতাম। আমার নানু বাড়ি ছিল শহরের ভেতর। তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায়। একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে যান। বাসায় আসতে অনেক রাত হবে। এদিকে নানি তরকারি রান্না করবেন, কিন্তু ঘরে কোনো কাজে বাজার নেই। তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার নানু বাড়ি থেকে বাজার যাওয়ার দুটি রাস্তা ছিল। একটি রাস্তা মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটলেই বাজার, আর বিপরীত রাস্তার একটা বড় জমি পার হলেই বাজার। তো নানি আমাকে জমিটা দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন বাসা থেকে। লোকমুখে শোনা ছিল যে ওই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে। অনেকে নাকি দেখেছেও। যেহেতু আমার রাশি ভালো না, তাই নানিও আমার সাথে যান ওই জমির মাঝ দিয়ে। জমির মাঝে একটা বাঁশের সাঁকো ছিল। যখন বন্যায় পানি উঠতো তখন সবাই ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতো। তো নানির সাথে যখন আমি জমির মাঝ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি ওই বাঁশের তৈরি সাঁকোর নিচে দোল খাচ্ছে আগে দেখা ওই অবয়বটি। অবয়বটির উচ্চতা ছিল 10-12 বছরের বাচ্চাদের মতো। আমি অনেকক্ষণ ওইদিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম, নানি, এত রাতে ওইখানে কালো ওইটা কি দোল খাচ্ছে? নানি বললেন, কোথায় দোল খাচ্ছে? আমি আঙুল ইশারা করে দেখালাম, ওই যে দেখো, কিন্তু নানি দেখতে পেলেন না। তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চেপে ধরে বাসায় নিয়ে আসলেন। আমার আর ডিম কেনা হলো না।
তারপর সেদিন আবার আগের মতো আমার জ্বর আসে। পরে নানু এসে সব শুনে আমাকে এক বড় মাওলানার কাছে নিয়ে গেলেন। তিনি ঝাড়ফুঁক করে আমাকে বড় একটা তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখবেন তাবিজটা যেন হারিয়ে না যায়। ওখান থেকে বাসায় আসার 2 দিন পরেই আমার গলা থেকে হঠাৎ তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেদিন বিকালে আমি নানির সামনে বসে খেলা করছিলাম। ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বলে, আরিশা কোথায়? নানি বলেন, আমার সামনে বসে খেলা করছে। তখন আম্মু বললেন, তাহলে আমার সামনে বসে মাংস খাচ্ছে কে? এক পাতিল মুরগির মাংস রান্না করেছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি আরিশা মাংস খাচ্ছে। পরে আম্মুর কথা শুনে আমার মতো দেখতে একটা জিনিসটা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে ওটা কি ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গায় দেখতে পাওয়া যেত। তো এসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে আরেকজন মাওলানার কাছে নিয়ে যান, আর উনি অনেক বড় মাওলানা ছিলেন। ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনতে আবার বাবা মা মোটেও প্রস্তুত ছিল না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন তখন আমার দাদু বাড়ির সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর আমার মায়ের শরীরটা বেশি ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে চায়। তো আমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসায় ফিরে আসার উদ্দেশ্য রওনা করেন। উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন। রাস্তাটি ছিল জঙ্গলের ভেতর দিয়ে, আর আমার মা ছিল ভরা মাসের গর্ভবতী। তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের ভেতরে ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে একটু বসে ওইখান থেকে নজর পড়ে আমার উপর। আর সেদিন থেকে ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওইটা ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল প্রায় 119 বছর। আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতো সবসময় আমার সাথেই থাকতো। আমারও মনে আছে আমি ছোটবেলায় একটা বাচ্চার সাথে খেলতাম যে হঠাৎ করে উধাও হয়ে যেত। আমার দাদুর আদা বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসলে দেখতো আমি একাই খেলছি আর সে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতো। এমনকি সে আমাকে পড়াতো। ও নাকি অনেক জ্ঞানী ছিল। ওই হুজুর জানায় এই জিনকে কেউ ছাড়াতে পারবে না, এই জিনটা ভালো, আমার সাথে নাকি ভাই বোনের মতো থাকতো। ওই হুজুর আরো বলেন, যখন আমার 12 বছর বয়স হবে তখন নাকি সে নিজেই চলে যাবে। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আবার সেই কারণে আমি ভয় পেয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে একই সময় 2 জায়গায় দেখা যেত, সেটা নাকি ওই জিন ছিল যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একই সময় 2 জায়গায় দেখা যেত। তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হওয়ার পর থেকে তাকে আর আমি দেখিনি। এখনো কোনো তাবিজ বা ঝাড়ফুঁকের আশ্রয় নেইনি। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি আমি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী গল্পের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।